নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভারত তথা বাংলার ইতিহাসে একজন অতি বিখ্যাত চরিত্র, অথচ আজকের দিনে যার সেভাবে প্রাসঙ্গিকতা নেই, সেই রাধাকান্ত দেবকে নিয়ে। ইতিহাস রাধাকান্ত দেবকে চেনায় এইভাবে যে তিনি রামমোহনের বিরোধী ছিলেন। তিনি কুসংস্কারকে হিন্দু সমাজে টিকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সমস্ত ধরনের প্রগতিশীল কাজের তিনি বিরোধিতা করেছিলেন। আজ এই ভিডিওতে আমি বলবো যে তার ব্যাপার কি ছিল বা তিনি কিভাবে কি করতে চেয়েছিলেন। সবটাই কি প্রগতিশীলতার বিরুদ্ধে যায় বা তার উদ্দেশ্য কি ছিল, সেকালে কাজগুলো কিভাবে কি হতো। এই ভিডিওতে তিনটে ভাগে আমি বলবো। প্রথম ভাগে হচ্ছে রাধাকান্ত দেব কে ছিলেন বা তার পরিচয় কি, তার পরিচয়। দ্বিতীয় ভাগে তিনি কেন বিখ্যাত বা তার কৃতিত্ব কি, এবং শেষে কেন তাকে প্রাচীন ধারার হিন্দু বলে চেনা যায় বা বলা হয়। প্রথমে আসি রাধাকান্ত দেব কে ছিলেন। রাধাকান্ত দেব ছিলেন কলকাতার সম্ভ্রান্ত নবকৃষ্ণ দেবের বংশের একজন সুসন্তান। তার জন্ম হয়েছিল 1784 সালে কলকাতার সিমলায় মামার বাড়িতে। তার বাবার নাম গোপীমোহন দেব। এই যে রাধাকান্ত দেব, এর বংশ মানে এর পূর্বপুরুষ প্রচুর অর্থ বা বিত্তের অধিকারী ছিল। সেই অর্থে বলা যায় বিত্তশালী বংশের ছেলে। এই যে প্রথমেই বলেছি সম্ভ্রান্ত বংশ মানে বিত্তশালী। সাধারণভাবে বড় লোকের যে ছেলে, তারা প্রাচুর্যের মধ্যে থাকে বলে তাদের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু রাধাকান্ত দেব সে ধরনের মানুষ ছিলেন না। বলা যেতে পারে ছোটবেলা থেকে তিনি অত্যন্ত ধার্মিক প্রকৃতির একজন মানুষ ছিলেন। তিনি ছোটবেলা থেকেই কয়েকটা ভাষা শিখেছিলেন, ফার্সি, সংস্কৃত, ইংরাজি, এগুলো শিখেছিলেন। এছাড়াও তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি সেকালের কলকাতা সমাজে কায়স্থদের মধ্যে বটে, একই সঙ্গে সমগ্র কলকাতা সমাজে তিনি ছিলেন সমাজপতি। এ ব্যাপারে তার বাবা গোপীকান্ত দেবের বা গোপীমোহন দেবের একটা ভূমিকা ছিল। তিনি ছেলের বিয়ে দিয়েছিলেন সেই সমাজপতির বংশে বা সেই গোষ্ঠীপতির বংশের বা সেই গোষ্ঠীপতির লোকের মেয়ের সঙ্গে, যার ফলে ঘটকদের কারিকা অনুসারে তার ছেলেও হয় গোষ্ঠীপতি বা সমাজপতি। এই হচ্ছে রাধাকান্ত দেব কে ছিলেন। এবার আসি তিনি কেন বিখ্যাত বা তার কৃতিত্ব কি। তিনি কেন বিখ্যাত বা তার কৃতিত্ব কি, এটাকে ইতিবাচক এবং নেতিবাচক দুভাবেই দেখা যায়। সেকালের দৃষ্টিকোণ থেকে তার সমস্ত কাজই প্রায় ইতিবাচক, গুটি কয়েক বাদ দিলে, একটা কি দুটো বাদ দিলে ইতিবাচক। কারণ সেকালে মানুষ যেভাবে মনে করবে সেইভাবেই এটাকে দেখতে হবে। কিন্তু একালের দৃষ্টিকোণ থেকে বিচার করলে নবকৃষ্ণদেব, এই রাধাকান্ত দেব কার্যত কিছুই তেমন তার ক্ষমতার মানে তার কিছুই কৃতিত্ব নেই বলতে হয়। এবার আসি ইতিহাসের অংশ হিসাবে তার কৃতিত্ব কি। তিনি 40 বছর সময় ব্যয় করে একটি সংস্কৃত অভিধান গ্রন্থ রচনা করেন, যেটির নাম শব্দকল্পদ্রুম। এই বইটি তিনি রচনা করে নিজের প্রেস, নিজের অক্ষর, নিজের ছাপ, নিজের যে ফন্ট বা অক্ষর তৈরি করে সেইগুলো দিয়ে তিনি বইটি তৈরি করেন, ছাপান। ছাপানোর পর সেই বই তিনি দেশে বিদেশে যেখানে যেখানে সংস্কৃত অনুরাগী, সংস্কৃত শিখতে আগ্রহী, সংস্কৃত সম্পর্কে জানতে চায়, তাদের কাছে পাঠান। এবং এর প্রেক্ষিতে এই বইটি উচ্চ হারে প্রশংসিত হয় এবং বিভিন্ন রকমের পুরস্কার তিনি এর জন্য পান। তিনি রাশিয়া থেকে পুরস্কার পান, রাশিয়ার জারের কাছ থেকে, ডেনমার্ক থেকে পুরস্কার পান, ইংল্যান্ডের রানী তাকে পুরস্কৃত করে বইয়ের জন্য। এরকম বিভিন্ন জায়গা থেকে তিনি পুরস্কার পান এই বইটার জন্য। এই বই তাকে সমকালে ভীষণ খ্যাতি এনে দিয়েছিল। তো এই হচ্ছে রাধাকান্ত দেবের একটি
প্রধান কৃতিত্বের জায়গা বা কৃতিত্ব। এই বই ছাড়াও তিনি স্ত্রীলোকের শিক্ষার জন্য কয়েকটা চটি বই বা কিছু বই এবং তিনি পদাবলী জাতীয় বই রচনা করেন, কিছু প্রবন্ধ লেখেন নিজের মতো করে। তো এই হচ্ছে তার কৃতিত্ব। দ্বিতীয় কৃতিত্ব যেটা, তিনি স্ত্রীলোকের শিক্ষার জন্য চেষ্টা করেছিলেন, নারী শিক্ষার জন্য চেষ্টা করেছিলেন। এখন নারী শিক্ষার জন্য যে চেষ্টা, এটা বলতে গেলে বলতে হয় সেকালে সমাজের যে গঠন অনুসারে স্ত্রীলোকের শিক্ষাকে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ বলে মনে করা হতো। মনে করা হতো স্ত্রীলোক বা নারী যদি শিক্ষা পায় তাহলে সে সমাজকে অস্বীকার করবে, সে স্বামীকে মানবে না, স্বামী বিদ্বেষী হবে, এরকম ধরনের ধারণা ছিল। সেইখানে রাধাকান্তবাবু মনে করেন ঠিক বিপরীতভাবে, যে স্ত্রীলোক লেখাপড়া শিখলে তবেই স্বামীর সঙ্গে তার ভালো মিল হবে, স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে চলতে পারবে। এই জায়গা থেকে তিনি নারী শিক্ষার জন্য চেষ্টা করেন। নিজের বাড়িতে সরকারের যে সরকারি স্কুলের যে পরীক্ষা সেটা নিজের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করেন, নিজের বাড়িতে স্কুল খোলেন, সেই স্কুলেতে কিছু মেয়ে পড়তে আসে, তাদেরকে ইংরাজি বাংলা এইসব শেখানোর তিনি ব্যবস্থা করেন। সরকার স্ত্রীলোকের শিক্ষার জন্য যে চেষ্টা করে তাতে তিনি সর্বতোভাবে সাহায্য করেন। তাকে এই জন্যে পরবর্তীকালে ড্রিঙ্কওয়াটার বেথুন, তিনিও, যাকে ভারতের নারী শিক্ষার একজন পথপ্রদর্শক বলা হয়, তিনিও রাধাকান্তের প্রশংসা করেন এর জন্য। এই হচ্ছে রাধাকান্তের ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে রাধাকান্ত জেনানা পদ্ধতি অর্থাৎ বাড়িতে রেখেই শিক্ষার কথা ভেবেছিলেন, যেটা সরকার মনে করেনি যে ঠিক। এই হচ্ছে। এরপরে যে কৃতিত্বগুলোর কথা বা কথাগুলো বলতে হয়, সেগুলো একালে ঠিক তত বড় ব্যাপার নয়। যেমন 1828 সালে সরকার লাখেরাজ আইন তৈরি করে। এই আইনের বিরুদ্ধে প্রথম যিনি সোচ্চার অবস্থান নেন তিনি হচ্ছেন রাধাকান্ত দেব। লাখেরাজ আইন কি? লাখেরাজ আইন হচ্ছে সেই আইন যে আইন বলে সরকার মালিকানাহীন যে জমি সেটাকে নিজের দখলে নেবে। রাধাকান্ত দেব আন্দোলন করে বলেন যে এদেশের মানুষের অধিকার আছে ওই জমির ওপর, এদেশের জমি এদেশের মানুষের জন্য। যেহেতু তার পরিবারের সঙ্গে ইংরেজদের সুসম্পর্ক ছিল, তাই এই ক্ষেত্রে ইংরেজরা ইচ্ছা করেই রাধাকান্তের দাবি কিছুটা মেনে নিয়ে বলে জমিদাররা চাইলে তাদের জমি 50 বিঘে পর্যন্ত রাখতে পারে, বাকি জমি সরকার দখল করবে। অর্থাৎ কোনো জমিদারের 30 বিঘে জমি থাকলে সে 20 বিঘে জমি ওই অভিভাবকহীন জমি থেকে নেবে, নিয়ে 50 বিঘে করবে, বাকি জমি সরকার নেবে। এই একটুখানি সংশোধন সরকার করে। কিন্তু রাধাকান্ত দেবকে চিনতে গেলে এইটুকুর মধ্যে দিয়ে চিনলে হবে না, রাধাকান্ত দেবের সম্পর্কে আরো অনেক কিছু আছে জানার। 1817 সালে কলকাতায় স্কুল বুক সোসাইটি তৈরি হয়। কিন্তু স্কুল বুক সোসাইটি তৈরি হলুনি তো, এদেশের মানুষ বলতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদেরকে স্কুলে টানার ব্যাপার থাকে, তাদেরকে বই দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু তারা যদি সরকারের কাজকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে কি হবে? আসলে সেকালের যে হিন্দু সমাজ, শহর কলকাতার যে সমাজ এবং গ্রামের যে সমাজ, এরা উভয়ই একই রকমভাবে রক্ষণশীল, একই রকমভাবে সনাতন হিন্দু বলে নিজেদের পরিচিতি দিতে পারত। অর্থাৎ তারা উভয়ই ধার্মিক, শহরের হিন্দুও ধার্মিক, গ্রামের হিন্দুও ধার্মিক, তাদের মধ্যে তফাৎ খুব কম। তারা ভয় পেত এই বইয়ের মধ্যে দিয়ে সরকার হিন্দুদেরকে খ্রিস্টান করার চক্রান্ত করছে না তো। কারণ এই ধরনের যে প্রচেষ্টা সেটা যারা খ্রিস্টান তারা করে, বইয়ের মধ্যে দিয়ে খ্রিস্টান করার চেষ্টা করতে পারে। কলকাতার হিন্দুর কাছে সব থেকে বড় অবলম্বন ছিল রাধাকান্ত দেব। হিন্দু সমাজের এই ক্ষোভ রাধাকান্ত দেব বুঝতে পারার পর এই খবরটা ইংরেজদের কাছেও যায়।
যে বইয়ের ওপর সন্দেহ হচ্ছে যে বইগুলোর মাধ্যমে খ্রিস্ট ধর্ম প্রচারে সরকার চেষ্টা করতে পারে। সরকার রাধাকান্ত দেবকে ডাকে এবং বলে স্কুল বুক সোসাইটির মধ্যে আসার জন্য, বইগুলো পরীক্ষা করে দেখার জন্য। রাধাকান্ত বাবু স্কুল বুক সোসাইটির মধ্যে ঢোকেন এবং বই পরীক্ষা করে তিনি এই সার্টিফিকেট দেন যে বইগুলোর মধ্যে গোলমাল নেই, অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারের কোনো ব্যাপার নেই, এগুলো পড়ানোরই বই, এগুলো ঠিক বই। এখন কতগুলো ব্যাপার থাকে যে খ্রিস্ট ধর্ম নিয়ে এত হিন্দুদের আপত্তি কিসের, কি ব্যাপার, এখানে এত আপত্তি কেন হয়? আসলে খ্রিস্ট ধর্ম দেখতে অনেকটা হিন্দু ধর্মেরই মতো, যেহেতু দুটো সমরূপ দুটো জিনিস পাশাপাশি থাকলে দুটো মিশে যাওয়ার ব্যাপার থাকে, একটা জিনিস অন্যের ভেতর ঢুকে যাওয়ার ব্যাপার থাকে। অর্থাৎ খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মের উপর ছাপ ফেলবে, যেটা সেকালের সমাজ মানতে রাজি নয়। এর বাইরেও সেকালের সমাজে খ্রিস্ট ধর্ম বলতে বোঝানো হতো মদের ফোয়ারা আর মেয়ে ছেলে নিয়ে হুল্লোড়। এখন এই রকম মানে কি করে তৈরি হলো খ্রিস্ট ধর্মের? আসলে এই মানেটা তৈরি হয়েছিল কলকাতার বাবু সমাজকে দেখে। বাবু সমাজ, রামমোহন রায়ও এক বাবু, রাধাকান্ত দেবও এক বাবু, এরকম বাবু কলকাতায় অনেক ছিল যাদের হাতে প্রচুর টাকা। রামমোহন সচেতনভাবেই ইংরেজদের কাছে নিজেকে নিয়ে যেতে চেয়েছিলেন। রামমোহনের মানিকতলার বাড়িতে ইংরেজ সাহেবরা, ইংরেজ মেমরা রাত্রে আসতো এবং পার্টি হতো। সেখানে বিখ্যাত সুন্দরী সেকালে নিকি নাচতো এবং প্রচুর আমোদ উল্লাস হতো, মদের ফোয়ারা ছুটত। যেহেতু তারা ব্রাহ্ম, তাদের সম্পর্কে হিন্দুদের আগ্রহ কম, কিন্তু একই অনুষ্ঠান রাধাকান্তের বাড়িতে যখন হতো তখন হিন্দুদের মধ্যে প্রশ্ন তৈরি হতো, আমরা যাকে সমাজপতি বলে মনে করি তার বাড়িতে কি করে এগুলো হয়? আর আরেকটা বড় প্রশ্ন থাকে যে রাত জুড়ে যখন উল্লাস চলতো, যখন বল ড্যান্স চলতো, যখন আলোর রোশনাই ফুটে বেরোতো, মদের গন্ধে চারদিক মম করতো, মাংসের টুকরো ভাসতো, রাস্তায় পড়তো এই হল ঘরের মধ্যে, তখন রাধাকান্ত দেব কোথায় থাকতেন এবং তার কি উত্তর হতো হিন্দুদের উদ্দেশ্যে পরের দিন? যখন এইরকম অনুষ্ঠান রাধাকান্ত দেবের বাড়িতে হতো, রাধাকান্ত দেবের বাড়িতে এরকম অনুষ্ঠান হতো, বিভিন্ন ঘটনা উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানগুলো হতো। এই অনুষ্ঠানগুলো যখন হতো, যখন সাহেব মেমরা বল ড্যান্সে অংশ নিত কোমর দুলিয়ে, তখন রাধাকান্ত দেব সেই জায়গায় থাকতেন না, তিনি চলে যেতেন তার রাধা মাধবের কাছে, যে রাধা মাধবের তিনি একান্ত ভক্ত, যাকে স্মরণ করে তিনি মাছ মাংস ছোন না, যাকে স্মরণ করে তিনি মদকে ত্যাগ করে, মানে মদ খান না, মদ মাছ মাংস এসবের তিনি বিরুদ্ধে। এই রাধা মাধবের কাছে তিনি থাকতেন। পরের দিন সকালে এসে ওই হল ঘরে দেখতে পেতেন সাহেবরা তো ততক্ষণে চলে গেছে, কিন্তু তারা ফেলে গেছে গত রাতের অনেক চিহ্ন, তার মধ্যে মেয়েদের অন্তর্বাস, মদের ভাঙা বোতল, মদের গ্লাস ভাঙা, একই সঙ্গে মাংসের টুকরো পড়ে থাকা, এই সমস্ত কিছু তার চাকরকে দিয়ে পরিষ্কার করার পর তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলতেন যে যে ঘটনা আমার বাড়িতে হচ্ছে এটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক, কিন্তু কখনো তোমরা তোমাদের বাড়িতে এই ধরনের অনুষ্ঠানকে হতে দেবে না। যা জিনিস সেখানে দেখছো এগুলো হচ্ছে সাহেবদের কালচার, সাহেবদের সভ্যতা, তাদের ধর্মে মদ্যপানের ব্যাপার আছে, তাদের ধর্মে তাদের সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাপার আছে, সেটা তারা করুক, এ থেকে তাদের মধ্যে অনেক পাপাচারও হয়, কিন্তু এই জিনিস আমরা আমাদের সমাজে কোনোদিন ঢুকতে দেব না। সাহেবদের মধ্যে যে খারাপ জিনিস সেই জিনিস আমরা আমাদের মধ্যে নেব না। হিন্দু সমাজ রাধাকান্তের মুখের দিকে তাকিয়েতে সহমত পোষণ করত। সহমত না হওয়ার কিছু নেই, কারণ হিন্দু সমাজে এমন অনেক বাড়ি সেকালে থাকতো যাদের 8 পুরুষ 9 পুরুষের কেউ মদ খায়নি।
ফলে রাধাকান্ত দেবের কথা মানতে সেদিনের সমাজে এতটুকু অসুবিধে হয়নি। রাধাকান্ত দেব ইংরেজকে নিয়ে হুল্লোড়টুকু করতেন তার পূর্বপুরুষের সঙ্গে ইংরেজের সম্পর্ক থাকার কারণে এবং হিন্দু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে বা হিন্দু সমাজের কল্যাণের জন্য। রামমোহনপন্থীরা যদি সাহেবের সঙ্গে বেশি কথা বলে, সাহেবকে যদি আমোদ আহ্লাদে অংশ বাড়িতে ডাকে, তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে সাহেবের কাছ থেকে সুলুক সন্ধান তারা পাবে, হিন্দুরা পাবে না। তাই হিন্দুদের জন্য রাধাকান্ত এগুলো করতেন। এর মধ্যে অন্য কিছু সেকালের হিন্দু খোঁজে নেই, খোঁজার ব্যাপারও নেই কোনো। এইটা এই পর্যন্ত যা বললুম এইগুলো হচ্ছে রাধাকান্তদের সাফল্য। কিন্তু এই সাফল্য এটাই যদি কৃতিত্ব হয়, তাহলে রাধাকান্ত দেব বিখ্যাত ছিলেন অন্য একটি ঘটনায়। তাকে চেনা যায় সতীদাহ সম্পর্কিত ঘটনায়, তাকে চেনা যায় ডিরোজিও প্রসঙ্গে, তাকে চেনা যায় বিদ্যাসাগরের সঙ্গে হিন্দু সমাজের গোলমালকে কেন্দ্র করে, বা ব্রিটিশ যখন লেক্সিলোসি আইন তৈরি করে সেটাকে নিয়ে। এইবার আসি আসল জায়গায়। রাধাকান্ত দেবকে সমাজ ডাকলো 1829 ডিসেম্বর মাসে, যখন সতীদাহ নিয়ে আইন পাস করালো সরকার। এই খবর রাধাকান্ত দেবের কাছে অজানা ছিল। বলা যেতে পারে তার পরিবারের সঙ্গে সরকারের যোগাযোগ থাকা সত্ত্বেও সরকার এক্ষেত্রে তাকে নয়, রামমোহনকে ডেকেই, রামমোহনের সঙ্গে কথা বলেই বিধবা এই সতীদাহ সম্পর্কিত আইন পাস করায়। রাধাকান্তের কাছে খবর ছিল নি, কিন্তু আইন পাস হওয়ার পর হিন্দু সমাজের একান্ত আগ্রহে রাধাকান্ত সভা ডাকেন, যেটা ধর্মসভা বলে পরিচিতি লাভ করে পরে। সেই সভায় সমবেত সদস্যরা বা সমবেত মানুষের দল, পরিবারের প্রধানরা রাজাকে অনুরোধ করে, রাজা আপনি আমাদের হয়ে ব্রিটিশকে বলুন যে সতীদাহ সম্পর্কিত যে আইন পাস হয়েছে সেটা যেন তুলে নেয় সরকার, সতীদাহ থাকুক। এখন কেন সতীদাহ থাকুক? সতীদাহ থাকুক রাধাকান্তের মতো করে বাকিরাও ভেবেছিল, বা বাকিদের মতো করে রাধাকান্ত ভেবেছিলেন সতীদাহ থাকুক সমাজকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য। বলা যেতে পারে সমাজের হিতের স্বার্থেই সতীদাহ থাকুক তারা মনে করেছিলেন। তাদের কাছে আধুনিকতা কি, মধ্যযুগ কি, প্রাচীনপন্থী কি, এসবের ব্যাপার নয়, সবটাই ধর্মের দৃষ্টিকোণ থেকে তারা দেখেছিলেন। তারা মনে করেছিলেন যে সতী যদি কেউ সতী হয়ে যায়, কোনো লোক মারা গেল, তার বউ যদি সতী হয়ে যায়, পরিবারের ওপর থেকে একটা বোঝা কমে গেল। একইভাবে কোনো কম বয়সী মেয়ে সে যখন বিধবা হলো, তো সে যদি সতী হয়ে যায় বেঁচে গেল, কিন্তু সতী না হলে তার একসময় যৌবনকাল আসবে। আর তখন যতই ধার্মিক সমাজ হোক, যতই ধর্মের ব্যাপার থাকুক, লোভনীয় বস্তু থেকে কারো না কারো হাত তার দিকে যাবে। তাতে বিধবার বৈধব্য বলে কিছু থাকবে না, সমাজের মধ্যে অনাচার ছেয়ে যাবে। বিধবা বিবাহে বিয়ের ব্যাপার আসবে, কিন্তু বিধবার তো বিয়ে হবে না, কারণ হিন্দু সমাজে বিধবা বিবাহের ব্যাপার নেই। শেষ পর্যন্ত যেটা হবে, সমাজে এক ধরনের কদাচার অনাচার দেখা দেবে। তারা চেয়েছিলেন সতীদাহ থাকুক সতী নারীর জন্য আর অসহায় বিধবার জন্য। কিন্তু এই ক্ষেত্রে ব্রিটিশ তাদের এই ইচ্ছা, রাধাকান্ত দেব বা রাধাকান্তদের পক্ষের যে লোক, বলা যেতে পারে বৃহত্তর হিন্দু সমাজের ইচ্ছার সঙ্গে ব্রিটিশ সহমত হয়নি। রামমোহনের থেকেও বেশি সমর্থন ছিল রাধাকান্ত দেবের, কিন্তু তারপর সরকার রামমোহনের পক্ষ নিয়ে আইন পাস করায়। কিন্তু এই ঘটনাই রাধাকান্তকে বিখ্যাত মানুষে পরিণত করে। যে একজন ব্যক্তি আছে যার রক্ষণশীলতার কারণে মেয়েদের চোখের জলের কোনো গুরুত্ব নেই, এইভাবে জিনিসগুলোকে ভাবা হয়, বলা হয়। কিন্তু যারা এইভাবে বলে বা ভাবে, তারা একটা জিনিস ভুলে যায়, সেটা হচ্ছে যে জোর করে সতীদাহ, এই কথাটা হচ্ছে ভুল। মেয়েরা স্বেচ্ছায় সতী হতো, বেশিরভাগ ক্ষেত্রেই স্বেচ্ছায় সতী হতো, এবং খুব কম ক্ষেত্রে পরিবার চাইতো মেয়েটা সতী হোক, সেইখান থেকে সতী হওয়ার ব্যাপার থাকতো। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের দল এইভাবে রাধাকান্তকে বিচার করেছিল, রাধাকান্ত
মেয়েগুলোকে মেরে ফেলার জন্য এইরকম ভাবে চাইছেন। তো সে যাই হোক, এইটাও হলো। এরপরে লেক্সিলোসি একটা আইনের কথা আছে, এটাও ব্রিটিশ সরকার পাস করায়। এই আইনটা হচ্ছে হিন্দু সমাজের একটা পুরনো অস্ত্র ছিল, যারা ধর্মান্তরিত হবে, অন্য ধর্মে যাবে, তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। ব্রিটিশ আইন করে বলে যারা ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হবে তাদের সম্পত্তির অধিকার ব্রিটিশ সরকার পাইয়ে দেবে। এই আইনের বিরোধিতা রাধাকান্তদেব করেন। রাধাকান্তদেব একইভাবে বিধবা সম্পর্কিত আইন, কৌলিন্য প্রথা বিলোপের প্রশ্নে বিদ্যাসাগরের বিরোধিতা করেন। কৌলিন্য প্রথা বিলোপের প্রশ্নে বিদ্যাসাগরের তিনি বিরোধিতা করেন এই মনে করে যে কৌলিন্য প্রথা থাকলে রক্তের শুদ্ধতা থাকবে, কিন্তু রক্তের শুদ্ধতা এইভাবে পাওয়া সম্ভব নয়। বিদ্যাসাগর সম্ভবত সেটা ইঙ্গিত করে, সেটা বুঝেই তিনি লেখেন যে কুলীনের কৌকুল মর্যাদা অনেকদিন গেছে, তা সে এদিক ওদিক করার মধ্যে দিয়ে গেছে। কৌলিন্য প্রথার ক্ষেত্রে একমাত্র রাধাকান্তের থেকে বিদ্যাসাগরের সমর্থন বেশি ছিল, অর্থাৎ হিন্দু সমাজ বেশি পরিমাণ বিদ্যাসাগরকে সমর্থন করেছিল। ব্রিটিশ কিন্তু আইন করেন এটা নিয়ে। আর বিধবা বিবাহ প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, বলা যেতে পারে সনাতন হিন্দু, বিদ্যাসাগর নয়, তারা রাধাকান্ত দেবের পক্ষে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আইন হয়েছিল বিদ্যাসাগরের পক্ষে, অর্থাৎ সরকার আইন করেছিল বিধবা বিবাহ সম্পর্কিত। সতীদাহের ক্ষেত্রে রামমোহনের পক্ষে সমর্থন না থাকা সত্ত্বেও সতীদাহ নিয়ে আইন হয়। বিধবা বিবাহ প্রশ্নে বিদ্যাসাগরের দিকে ভারী সংখ্যক সমর্থন না থাকা সত্ত্বেও, বেশি সমর্থন না থাকা সত্ত্বেও বিধবা বিবাহ নিয়ে আইন করে। এইভাবে রাধাকান্তের সামাজিক গুরুত্বকে ব্রিটিশ কমিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাধাকান্তই। রাধাকান্তকে যদি এইভাবে বিচার করা হয় যে তিনি সামাজিক নেতা, তার অন্য কোনো পরিচয় নেই, তাহলে সেটাও একটা বড় ভুল জিনিস। রাধাকান্ত একজন সাধক, তার সামাজিক পরিচয়ের পরেও তার এই পরিচয়টা থাকে। তাহলে বোঝা গেল যেটা, যে রাধাকান্ত দেব তিনি বিখ্যাত হলেন সতীদাহ প্রশ্ন, লেক্সিলোসি আইন, বিদ্যাসাগরের বিরোধিতা, এইগুলোকে কেন্দ্র করে। আর তার কৃতিত্ব হলো যে তিনি যা লিখেছেন, তিনি যা নারীদের জন্য করেছেন সেটা। এবার আসি কেন তাকে প্রাচীন ধারার হিন্দু বলা হয় বা শেষ হিন্দু বলা হয়। শেষ কিনা জানা নেই, কিন্তু তাকে প্রাচীন ধারার হিন্দু বলা হয়। কেন বলা হয় এবার এখানে আসি। হিন্দু বলতে রাধাকান্তদেব বুঝলেন যে হিন্দু মানে ওই ঢাকঢোল পিটিয়ে ঠাকুর পুজো করা, এটা নয়। হিন্দু মানে কিছু সংস্কারকে মেনে চলা, এটাও হিন্দুর লক্ষণ নয়। তাহলে হিন্দু মানে কি? রাধাকান্তের কাছে হিন্দু কথার মর্মার্থ ছিল এক অন্য ধরনের একটা শিক্ষা। সেটা হচ্ছে হিন্দু জীবন হবে, হিন্দু জীবনবাদ বা জীবনবোধ হবে অনিত্যতার উপর। অনিত্যতা মানে আজকে যা দেখছি রয়েছে, কখনো এই বিশ্বাস হবে না বা এই বিশ্বাস থাকবে না এটা চিরকাল থাকবে। যে প্রথা, যে সংস্কারকে নিয়ে তিনি লড়ছিলেন, তিনি যেন বুঝতে পেরেছিলেন এইসব সংস্কার, এইসব প্রথা, এগুলো একদিন কালের নিয়মে বিলুপ্ত হবে বা কালের নিয়মে উঠে যাবে। তিনি পড়ন্ত বেলায় দেখেছিলেন 1864 সালে তিনি কলকাতা ছেড়ে তার যে রাধা মাধবের জায়গা, অর্থাৎ কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে তিনি চলে যান। তিনি দেখেন সেই সময় গিয়ে যে হিন্দু একদিন স্কুল বুক সোসাইটির মধ্যে তাকে দেখতে চেয়েছিল, কারণ তার ভয় ছিল তার বাড়ির ছেলেটা না খ্রিস্টান হয়ে যায় বা খ্রিস্টানি সভ্যতা তার মধ্যে যাতে না ঢোকে। কিন্তু যখন তিনি বৃন্দাবনের দিকে চলে যাচ্ছেন, তখন দেখতে পান বা তখন শুনতে পান যে অনেক হিন্দু ছেলেই এখন মদ খায়, অর্থাৎ মদে তাদের সমস্যা নেই, উচ্চবর্ণের ছেলে মদ খাচ্ছে, অর্থাৎ সমাজের মধ্যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হিন্দু সমাজের উপর খ্রিস্টানি সভ্যতার ছাপ ঠিকই পড়ছে, সর্বগ্রাসী খ্রিস্টানি সভ্যতা। রাজা এই অনিত্যতাটুকু উপলব্ধি করতে পেরেছিলেন, অনিত্যতা উপলব্ধি করতে পেরেছিলেন। রাজাকে এই কারণে হিন্দু বলা হয়।
এবার আসি প্রাচীন ধারার হিন্দু কেন বলা হয়। তিনি মেয়েদের লেখাপড়া শেখার পক্ষে ছিলেন, কিন্তু সেখানে তার মত ছিল যে পর্দা প্রথার মধ্যে বা জেনানা পদ্ধতিতে লেখাপড়া শেখাতে হবে। এইটার সঙ্গে ব্রিটিশ সহমত হয়নি, এটার সঙ্গে কোনো প্রগতিপন্থী মানুষ সহমত হয়নি। এইটা প্রাচীনপন্থী একটা অবস্থান। তার আর কি প্রাচীনপন্থী অবস্থান? নারীর যে মূল্য, যেটা রামমোহন বুঝতে পেরেছিলেন, যেটা বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, রামমোহন তো তার থেকেও বয়সে পুরনো, তো রামমোহন বুঝতে পেরেছিলেন, বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, সেটা রাধাকান্ত বুঝতে পারেননি। তাই সতীদাহকে তিনি সমর্থন করেছিলেন, তাই বিধবার কষ্ট না বুঝে বিধবা বিবাহ আইন চাননি, এইগুলো, বা কৌলিন্য প্রথা তিনি থাকুক চেয়েছিলেন, এইগুলো দেখিয়ে বলা হয় তিনি প্রাচীন ধারার হিন্দু। তার প্রাচীনত্বের আর একটা উদাহরণ হচ্ছে ওই যে লেক্সিলোসি আইনের বিরোধিতা করা। এটাও একটা প্রাচীন হিন্দু যে অস্ত্র, যেটা দিয়ে ধর্মান্তরিত হলে তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো। রাধাকান্ত চান ওই যে জিনিসটি ওটা থাকুক, সরকার যে আইন করছে ওই আইন প্রত্যাহার করুক, সরকার শোনেনি। রাধাকান্ত এসবের ভ্রুক্ষেপ না করে যে সমাজের এতদিন তিনি প্রতিনিধিত্ব করেছিলেন সেই সমাজকে বাদ দিয়ে তিনি বৃন্দাবনে চলে যান, সেখানেই বাকি জীবন কাটান। 1867 তিনি মারা যান। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এর পরের দিন এসে বলবো যে তিনি মৃত্যুকালে কি বলেছিলেন, কি ঠিক হয়েছিল, এবং তার ঈশ্বর বিশ্বাসটা ঠিক কিরকম ছিল। ধন্যবাদ।